উই ডিফিট দ্য হিস্ট্রি অ্যান্ড উই রিপিট দ্য হিস্ট্রি। এটা কিন্তু মানে যে ট্যাগলাইনটা সেট হয়েছিল ওয়ার্ল্ড কাপের আগে, সেটা একদম 100% জাস্টিফাইড। হোয়াট আ ডমিনেশন! এইটা ছাড়া আমি আর কোনো কথা বলতে পারবো না। হোয়াট এ ডমিনেশন! একটা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, সেখানে এই লেভেলের ডমিনেশন, 96 রানের মার্জিনে ম্যাচ জেতা। জাস্ট লুক অ্যাট দ্য টিম ইন্ডিয়া। এই টিম ইন্ডিয়াকে হারানোর ক্ষমতা এই বিশ্বে সত্যি সত্যিই কারণ নেই। মানে এই নিউ টিম ইন্ডিয়া, যেটা টি-20 টিম, গৌতম গম্ভীর যে টি-20 টিমটাকে বিল্ড করেছে, এটা একদম বিস্ট টিম। মানে এটা, এই টিমটা এনি ডে, এনি কন্ডিশন, এনি টিম হারিয়ে দিতে পারে। মানে আপনি ভাবুন তো, কতগুলো অড নিয়ে এই ম্যাচটা খেলতে নেমেছিল ইন্ডিয়া। জাস্ট ইমাজিন করুন, কেউ ব্যাক টু ব্যাক দুটো আইসিসি ট্রফি এর আগে জেতেনি, কেউ ঘরের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপ এর আগে জেতেনি। আইসিসি ট্রফি ইন দ্য সেন্স ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপ কেউ জেতেনি, ঘরের মাঠে কেউ টি-20 ওয়ার্ল্ড কাপ জেতেনি। এবং থার্ড, নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়া কখনো টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ জেতেনি। তো তিনটে অড সাইড নিয়ে ইন্ডিয়া এই ম্যাচটা খেলতে নেমেছে। এবং মানে জাস্ট ইমাজিন করুন, এত কিছু অড, তার উপর নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদের যে গ্রাউন্ড, যেখানে কিন্তু ইন্ডিয়া 50 ওভারের ওয়ার্ল্ড কাপটা হেরে গেছিল। তো সেই কথাটাও সব ফ্যানদের মাথায় ছিল যে এই গ্রাউন্ডে আমরা 50 ওভার ওয়ার্ল্ড কাপ হেরেছি, সেই জিনিসটা কি আমরা চেঞ্জ করতে পারবো? তো সবকিছু মিলিয়ে যখন খেলাটা ইন্ডিয়া ব্যাটিং করতে নামলো, ফার্স্ট ব্যাটিং টসেও হেরে গেল, টসে হেরে ফার্স্ট ব্যাটিং করতে নামলো, বাট তারপর থেকে যখন ইন্ডিয়া মাঠে নেমে গেল, তারপর থেকে শুধু ডমিনেশন আর ডমিনেশনই হয়েছে। তারপর থেকে মানে একটা ফেজ অফ মুভমেন্ট ছিল, যে সময় জিমি নিশাম বোলিং করছিল, ওই ফেজ অফ মুভমেন্টটাকে যদি হাটিয়ে দেওয়া হয়, তাহলে ইন্ডিয়া তারপর থেকে আর একটা মোমেন্টের জন্য এই ফাইনাল ম্যাচটা হারেনি, একটা মোমেন্টও ম্যাচটা হারেনি। তো পুরো ম্যাচ তো ইন্ডিয়া জিতবেই। এবং 96 রানের মার্জিনে ম্যাচ জেতা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, মানে এটাই বলে ইটসেলফ, এটা একটা প্রমাণ যে ইন্ডিয়া কত মানে শক্তিশালী টিম এই টি-20 ফরম্যাটে। সো প্রথম থেকে ম্যাচের লেখাজোখাটা বলে নি, সকলেই ফাইনাল দেখেছে, বাট লেখাজোখা যেটা ছিল, টসে যেতে মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ড ক্যাপ্টেন, এবং ইন্ডিয়াকে ব্যাটিং করার সিদ্ধান্ত দেয়। এবং ইন্ডিয়া ব্যাটিং করতে এসে একটা মানে প্রথম তিনটে বল সঞ্জু স্যামসন দেখে খেলে, সঞ্জু স্যামসন ফেস করে এবং দেখে খেলে। তারপর একটা ঝড় চলে আসে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। দুমাদ্দুম দুমাদ্দুম দুমাদ্দুম, শুধু রান হতে থাকে, রান হতে থাকে, রান হতে থাকে, কেউ কোনো মানে দুজনেই রান করতে থাকে। তারপর রচিন রবীন্দ্রর বলে অভিষেক শর্মা আউট হয়, বাট অভিষেক শর্মা কত করেছে আজকে, আউট অফ ফর্ম চলা অভিষেক শর্মা, এই অভিষেক শর্মা এই গোটা টুর্নামেন্ট আউট অফ ফর্ম ছিল। অভিষেক শর্মা 21 বলে 52 রান করে, 6টা 4, 3টে 6, 247 এর স্ট্রাইক রেটে। অভিষেক শর্মা 247 এর স্ট্রাইক রেটে খেলে এবং 21 বলে 52 রান করে আউট হয়ে যায়। তারপরে ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন দুজনে সেই ডমিনেশনটাকে বজায় রাখে এবং দুজনে ইকুয়ালি ডমিনেট করতে থাকে। ঈশান কিষান যখন আউট হয়, ঈশান কিষান আর সঞ্জু স্যামসন দুজনে মিলে একটা টেরিফিক পার্টনারশিপ করে। ইন্ডিয়া 15 ওভারের মাথায় 200 ক্রস করে যায় এবং সঞ্জু স্যামসন 46 বলে 89, এক্স্যাক্টলি 89 এর স্কোরেই কেন সঞ্জু স্যামসন আউট হলো এটাও একটা মিস্ট্রি, বাট খুবই খারাপ একটা বলে আউট হলো। তার আগে অব্দি সঞ্জু স্যামসন আহমেদাবাদের এই গ্রাউন্ডটাকে ওয়াংখেড়ে স্টেডিয়াম বানিয়ে দিয়েছে, যেখান থেকে পাচ্ছে যেমন খুশি মারছে, 6 হয়ে যাচ্ছিল। বাট সঞ্জু স্যামসন জিমি নিশামের বলে যখন আউট হয়, একটা ফুল টস বলে আউট হয়ে যায়। সঞ্জু স্যামসন 46 বলে 89 করে, 193 স্ট্রাইক রেটে। বলে রাখি, সঞ্জু স্যামসন কিন্তু ইনিংস অ্যাঙ্কার করে খেলছে। হ্যাঁ, এখন সঞ্জু স্যামসন মেন রোল খেলছে না, মানে অ্যাঙ্কার করছে, দেখে বোঝা যাচ্ছে তার খেলাটা দেখে। বাট সঞ্জু স্যামসন অ্যাঙ্কারিং ইনিংসও খেলছে 193 স্ট্রাইক রেটে। 8টা 6, 5টা 4 মারে এবং সঞ্জু স্যামসন আউট হয় যখন জিমি নিশামের বলে, ঠিক তারপরেই ঈশান কিষান ওই ওভারেই আউট হয়ে যায়। 25 বলে 54 রান করে ঈশান কিষানও 216 স্ট্রাইক রেটে খেলে, 4টে 4, 4টে 6 মারে। জিমি নিশাম 2টো উইকেট পায় এবং নিউজিল্যান্ড কিছুটা কামব্যাক করে 15-16 ওভারের মাথায়, কারণ সূর্য কুমার যাদবও ফার্স্ট বলে আউট হয়ে যায় তারপরের বলই। বাট হার্দিক পান্ডিয়া কিছুটা স্ট্রাগেলই করে, 13 বলে 18 রান করে, 1টা 4, 1টা 6 মারে, বাট তার ব্যাটে বলে সেভাবে হচ্ছিল না। বাট লাস্ট ওভারে যখন আবার জিমি নিশাম বোলিং করতে আসে, শিবম দুবে ব্যাটিং করতে মানে স্ট্রাইকে থাকে। 8 বলে 26 রান শিবম দুবে করে দেয়, 3টে 4, 2টো 6, 325 স্ট্রাইক রেটে। এবং ইন্ডিয়া ফাইনাল ম্যাচে, একটা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ,
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতো একটা বড় গ্রাউন্ডে 255 রান করে এবং নিউজিল্যান্ডকে 256 রানের টার্গেট দেয়। ফার্স্ট হাফ যখন খেলার শেষ হয় তখনই অলমোস্ট ইন্ডিয়া ম্যাচ 80% জিতে গেছিল। বাট তাও একটা প্রত্যেকটা ফ্যানের বুকে ভয় ছিল যে ফিন অ্যালেন এবং টিম সাইফার্টের এই জুটিটা কিন্তু বহুত অ্যাগ্রেসিভ একটা জুটি, এই জুটিটাকে কিন্তু ভাঙতে হবে, কারণ তারপরে অ্যাজ সাচ নিউজিল্যান্ডের কাছে কিন্তু ম্যাচ উইনার নেই। টিম সাইফার্ট যখন সেকেন্ড ইনিং স্টার্ট হয়, টিম সাইফার্ট খুব ভালো স্টার্ট করে এবং প্রথমেই ঠিক প্রথম ওভারেই ফিন অ্যালেনের ক্যাচটা শিবম দুবের হাত থেকে পড়ে যায়। এবার সকলে সব ইন্ডিয়ান ফ্যান একটু টেনশন হয়ে যায়, এবার ফাইনাল ম্যাচ চলছে, সো একটু তো টেনশন হবে। বাট তারপরে অক্ষর প্যাটেল এসে ফিন অ্যালেনকে আউট করে দেয়, জসপ্রীত বুমরা রচিন রবীন্দ্রকে আউট করে দেয়, গ্লেন ফিলিপসকে আবার অক্ষর প্যাটেল আউট করে দেয়, বরুণ চক্রবর্তী এসে টিম সাইফার্টকে আউট করে দেয়। টিম সাইফার্ট একমাত্র প্লেয়ার ছিল যাকে দেখে মনে হচ্ছিল যে একটু অ্যাগ্রেসিভ ইনিংস খেলতে পারে। 26 বলে 52 রান করে, 200 স্ট্রাইক রেটে, 5টা 6, 2টো 4 মারে। বাট তারপর প্রত্যেকটা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান সিঙ্গেল ডিজিট, ডবল ডিজিটের ধারে কাছে। ড্যারেল মিচেল 17 রান করে এবং মিচেল স্যান্টনার সম্মান বাঁচানোর জন্য খেলছিল, 35 বলে 43 রান করে মিচেল স্যান্টনারকে জসপ্রীত বুমরা আউট করে দেয়। জিমি নিশমও 7 বলে 8 রান করে, ম্যাট হেনরি 0, এবং লাস্টে অভিষেক শর্মাকে বোলিং করতে দেয় এবং অভিষেক শর্মা জ্যাকব ডুফির উইকেটটা নিয়ে নেয় এবং ইন্ডিয়াকে থার্ড টাইম T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বানিয়ে দেয়। মানে একতরফা ডমিনেশন ফাইনাল ম্যাচে, এইটা খুব রেয়ার দেখা যায়, বাট যখন দেখা যায় তখন বুঝতেই হবে যে টিমটা ডমিনেট করছে সেই টিমটার কিন্তু মানে ডেপথ কতটা এবং সেই টিমটা কতটা স্ট্রং। এই ইন্ডিয়ান ক্রিকেট টিম আজকে প্রত্যেকটা প্যারামিটারে নিউজিল্যান্ডকে বিট করেছে। প্রথমত ব্যাটিং, তারা ফার্স্ট ব্যাটিং যখন পায় সূর্যকুমার যাদবও কিন্তু টসে একটা জায়গা বলেছে যে তারাও কিন্তু যদি টসে জিততো ব্যাটিংই নিত, তো তারা কিন্তু খুব একটা মাইন্ড করছে না। এবার ব্যাটিং নেওয়া আহমেদাবাদের গ্রাউন্ডে যথেষ্ট, আমিও প্রথম দিকে এটা ভাবছিলাম যে চেস করলে ইজি হবে, বাট ব্যাটিং করে যদি 250 রান করে দেয় তাহলে তো মানে অপোজিশন আউটই হয়ে গেল। একটা ফাইনাল ম্যাচের মতো জায়গায় গিয়ে অপোজিশন আউট হয়ে গেলে কিন্তু মানে অপোজিশনকে একতরফা সুযোগই দেওয়া হলো না। তার উপর তাদের ট্রাম্প ব্যাটসম্যান, এটা মাথায় রাখতে হবে যে 120 বলে 255 রান করেছে কিন্তু আহ, আমাদের 120 বলে 255 রান করেছে ইন্ডিয়ান টিম। বাট এই যে 120 থেকে আপনি 24টা বল বাদ দিয়ে দিন, নিউজিল্যান্ডকে কিন্তু 96 বলে বাকি এই 256 রান চেস করতে হবে, বিকজ 4 ওভারের একটা মেশিন ইন্ডিয়ার কাছে আছে, নাম জসপ্রীত বুমরা। এই মেশিনটা, এই যে 4 ওভারের মেশিনটা, এই মেশিনটাকে কোনো ফেল হতে দেখিনি। মানে আমি শুনেছিলাম যে আহ, বহু ড্রিম ক্যারি, মানে নিজের কাঁধে সচিন টেন্ডুলকার ইন্ডিয়ান টিমকে অনেকদিন ক্যারি করেছে, নিজের কাঁধে বিরাট কোহলি অনেকদিন ক্যারি করেছে, বাট আমি কোনো বোলারদের নাম শুনতাম না। আমি মনে হয় সময় এসে গেছে এটা বলার যে জসপ্রীত বুমরা ইজ দ্য গাই যার কাঁধের ওপর ভর করে কিন্তু ইন্ডিয়ান T20 টিম, ওয়ানডে টিম, টেস্ট টিম এইগুলো কিন্তু এখন মানে ওয়ার্ল্ড লেভেলে ডমিনেট করছে। আমি জানি না, ব্যাটসম্যান অনেক আছে, মহান ব্যাটসম্যান আছে ইন্ডিয়ান টিমের, অনেক বড় বড় ব্যাটসম্যান আছে, বাট বোলার হিসাবে অ্যাবসলিউটলি গ্রেটেস্ট অফ অল টাইম জসপ্রীত বুমরা, এখানে কোনো ডাউটই নেই। জসপ্রীত বুমরার ওপর যারা ডাউট করছে তারা মানে বেকার করছে। মানে এই যে 4 ওভারের ব্যাংক ইন্ডিয়ার কাছে, আমি বলে দিচ্ছি সবাই ফেল হতে পারে, এভরি ওয়ান ক্যান ফেল, বাট জসপ্রীত বুমরা কেন? কারণ জসপ্রীত বুমরা মানে আনবিলিভেবল, আনবিলিভেবল, আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ, বাট আনবিলিভেবল। যখন উইকেট নেবে মনে করে তখন উইকেট নিয়ে নেয়, যখন মনে হয় যে একটা ওয়াংকেরের মতো গ্রাউন্ড যেখানে সবাই মার খাচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার মার খাচ্ছে, প্রত্যেকটা বোলার মার খাচ্ছে, সেখানে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা 8-এর ইকোনমিতে নিজের 4 ওভার বার করে দিচ্ছে। মানে হোয়াট কাইন্ড অফ আ বোলার, আর মানে কি একটা অ্যাসেট জসপ্রীত বুমরা ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য। মানে এটা হয়তো আমরা রিয়েলাইজ করব, আজকের কথা হয় জসপ্রীত বুমরাকে নিয়ে, এটা হবে ওটা হবে, অনেক কথা হবে, বাট সেই লেভেলেও কিন্তু আমরা জসপ্রীত বুমরাকে সেলিব্রেট করি না, এটাও মাথায় রাখতে হবে। আমি বলে দিচ্ছি, ইন্ডিয়ান ক্রিকেট টিমের যদি সবচেয়ে বড় কোনো অভাব হয় সেটাই জসপ্রীত বুমরারই হবে। বিরাট কোহলির রিপ্লেসমেন্ট কোথাও গিয়ে, রোহিত শর্মার রিপ্লেসমেন্ট এই T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ফিলই করেনি। দুটো প্লেয়ারের কিন্তু রিপ্লেসমেন্ট পাওয়া প্রচুর মুশকিল হবে, এক জসপ্রীত বুমরা, দুই হার্দিক পান্ডিয়া। এই দুটো প্লেয়ার নিজেদের বেস্টটা দেয় সবসময় যখন এই নকআউট গেমগুলো হয়। জসপ্রীত বুমরা অ্যাবসলিউটলি মেশিন, আর হার্দিক পান্ডিয়া অ্যাবসলিউটলি ইউটিলাইজড একটা প্লেয়ার।
যাকে তুমি ব্যাটিং করিয়ে নাও, বোলিং ক্রাঞ্চি সিচুয়েশনে বোলিং, কারণ বুমরাকে যখন বাঁচাতে হয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে, পাওয়ার প্লেতে কিন্তু হর্ষদীপের সাথে হার্দিকই বোলিং করতে আসে এবং হার্দিক সেখানে ভালো বোলিং করে। ডেথ ওভারে যে বোলিং গুলো সেটাও খুব ভালো করে এবং উইকেট টেকার কিন্তু হার্দিক পান্ডিয়া। সেই যে হেনরিক ক্লাসেনের উইকেট, সেটা কিন্তু 2024-এর ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়াই নিয়েছিল। সো এই যে ওভারঅল যদি আপনি সিনারিওটা দেখেন, এই সিনারিও যদি আমি দেখি, তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট পাওয়া যেমন ইন্ডিয়ার কাছে খুব মুশকিল, সেরকম জাসপ্রীত বুমরার আই থিঙ্ক রিপ্লেসমেন্ট হয়তো পাওয়াই যাবে না আগামী ভবিষ্যতে। বাট সেলিব্রেট আমাদের সকলকে করতে হবে। যে প্লেয়ারটাকে সেলিব্রেট না করলেই নয়, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। হোয়াট আ প্লেয়ার সঞ্জু স্যামসন! মানে প্রথম থেকে গলা চিল্লিয়ে গেছিলাম তো এই প্লেয়ারটার জন্য, তাই এই প্লেয়ারটার জন্য আমার ভালো লাগে। আমি সেই এশিয়া কাপ থেকে, যখন এশিয়া কাপের টিম সিলেকশন হয়েছিল, তখন থেকে আপনি আমার ভিডিওগুলো দেখে যান, তখন থেকে আমি চিল্লিয়ে যাচ্ছিলাম যে সঞ্জু স্যামসন বাইরে কি করছে, সঞ্জু স্যামসন কেন বাইরে, এই কথাগুলো আমি বলে যাচ্ছিলাম। শুভমান গিল খেলে যাচ্ছিল, পুরো এশিয়া কাপ বেরিয়ে গেল, তারপর পুরো বাইলেট্রাল একটা সিরিজ বেরিয়ে গেল, তারপরে গিয়ে ইন্ডিয়ান টিম রিয়েলাইজ করলো যে না, সঞ্জু স্যামসনকে টিমে আনা উচিত। টিমে যখন এলো তো এলো, 5টা ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাইলেট্রাল সিরিজে এমন ফ্লপ খেলো যে ওয়ার্ল্ড কাপে সে প্লেইং ইলেভেনের বাইরে চলে গেল। বাট যখন তার কামব্যাক হলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে, রেস্ট ইজ হিস্ট্রি, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। ভেবে দেখুন না, কত ছোট ছোট মোমেন্টস আছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটা যদি ইন্ডিয়া হেরে যেত, তাহলে এই জায়গায় আসতোই না, ওই জায়গায় সঞ্জু স্যামসন ম্যাচটা জিতিয়ে দিল। ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটা, ওই ম্যাচটা যদি সঞ্জু স্যামসন এইরকম ঝোড়ো ইনিংস না খেলতো, ইন্ডিয়া যদি 250+ না করতে পারতো, তাহলে ইংল্যান্ড জিতে যেত, তাহলে এই জায়গা ম্যাচটা আসতো না। আর আজকে সঞ্জু স্যামসন যদি প্রথম দিক থেকে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা আর ঈশান কিষানকে নিয়ে যদি এই লেভেলের ডমিনেশন না দেখাতো, তাহলে ইন্ডিয়া 255 অব্দি যেতে পারতো না এবং 200 রানের কাছে ম্যাচটা যদি চলে আসতো, তাহলে কিন্তু ম্যাচটা ভালোই মানে এই ডমিনেশন তো হতোই না এবং জেতা হারার একটা সওয়াল চলে আসতো। সেই জায়গায়ও দাঁড়িয়ে কিন্তু সঞ্জু স্যামসন পারফর্ম করেছে। তো এই পারফরমেন্স ইন্ডিয়ান ফ্যানেরা সারা জীবন মনে রাখবে, কারণ এই পারফরমেন্সটা কিন্তু রূপরেখাটা বদলে দিল ইন্ডিয়ান ক্রিকেট টিম। সো মেনি মেনি কংগ্রাচুলেশনস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। আমার সাপোর্টার, আমার সাবস্ক্রাইবার সকলকে আমি খুব কংগ্রাচুলেট করছি এবং সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথে যারা যারা জড়িত তাদের সকলকে, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কোচ, ম্যানেজমেন্ট, সকলকে কংগ্রাচুলেশনস। এবং তার থেকেও বড় কথা, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়ে কি বলবো, আজকেরও সে ব্যাটিংয়ে ফ্লপ, বাট সূর্যকুমার যাদবকে তো এটা মানতে হবে, সূর্যকুমার যাদব একটা এমন ক্যাপ্টেন যাকে দেখে কখনো মনেই হয় না গ্রাউন্ডে যে সে টেনশনে আছে। মানে সে সবসময় কেমন চিল মানে এমন একটা অ্যাটিটিউড সূর্যকুমার যাদব ক্যারি করে যে টিমমেটসরাও কখনো তাকে মানে ঘাবড়ে যায় না। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। জাসপ্রীত বুমরাও বলেছে, উই আর নট প্যানিকিং ইন এনি সিচুয়েশন। এটা কিন্তু মেন কারণ সূর্যকুমার যাদব। আমরা যতই তাকে নিয়ে এটা বলি ওটা বলি, বাট সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি যেটা করেছে এবং যে ডমিনেশনে সে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, এরকম ক্যাপ্টেন হিসাবেও কিন্তু তার দর অনেক বেড়ে যাবে। তার কারণ রোহিত শর্মাও যখন T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, মানে ইন্ডিয়ার একটা মানে কি বলবো, নেক টু নেক ম্যাচ ছিল সাউথ আফ্রিকার এগেনস্টে। MS ধোনির টাইমে চলে যান, ইন্ডিয়া পাকিস্তান একদম নেক টু নেক ম্যাচে ইন্ডিয়া জিতেছিল। বাট আজকের ম্যাচটা মানে একদম ওয়ান সাইডেড ইন্ডিয়া জিতলো। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তার কিন্তু নাম যতটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু হওয়া উচিত। এবং কোচ গৌতম গম্ভীর, ফাইনালি তা কোচ গৌতম গম্ভীর, এবার ক্রেডিট তো দিতেই হবে। বস অনেকে কথা বলেছে, বাট ক্রেডিট তো দিতেই হবে গৌতম গম্ভীর। এই টিমটা গৌতম গম্ভীরের বানানো। আমি যদি দুটো প্লেয়ারকে ছেড়েও দিই, হয়তো হর্ষিত রানা ইনজিওর্ড হয়ে গেছে, গিয়ে টিম থেকে বেরিয়ে গেছিল এবং ওয়াশিংটন সুন্দরকে একটা ম্যাচের পর আর ইন্ডিয়ান টিম খেলায়নি, বাট এইটা বাদেও কিন্তু পুরো টিমটা বিল্ড গৌতম গম্ভীরই করেছে, এটা কিন্তু ভুললে চলবে না। অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসনকে পেয়ার করা, তার থেকেও বড় কথা তিলক ভার্মাকে টিমে রাখা এবং শিবম দুবেকে কন্টিনিউয়াসলি এরকম ইউটিলাইজড পজিশনে খেলানো, ইন্ডিভিজুয়ালদের থেকে পুরো টিমকে আগে রাখা, জাসপ্রীত বুমরাকে সিচুয়েশনে বোলিং করানো এবং বরুণ চক্রবর্তীকে ইনক্লুড করা। সো ইচ অ্যান্ড এভরিথিং
আর সব ডিসিশন কিন্তু গৌতম গম্ভীর যা যা নিয়েছে পিন পয়েন্ট ডিসিশন ছিল এবং সেগুলো কিন্তু মানে এফেক্টিভ, খুবই এফেক্টিভ, কাজে লেগেছে। কুলদীপের ওপরে ভরুণের চয়েসটাও কিন্তু যথেষ্ট, মানে কি বলবো, হয়তো লাস্ট দুটো ম্যাচ বরুণ চক্রবর্তীরও ভালো যায়নি, বাট এটা তো মানতে হবে যে ওভারঅল যদি আমরা ওয়ার্ল্ড কাপের স্ট্যাট এখন বার করি, বরুণ চক্রবর্তী শুড বি দ্য নাম্বার ওয়ান আর নাম্বার টু হাইয়েস্ট উইকেট টেকার ইন দিস ওয়ার্ল্ড কাপ। সো এটাও আমাদের মানতে হবে যে বরুণ চক্রবর্তী মানে তার এন্ড থেকে যে তাকে যে কারণে নেওয়া সেই কাজটা কিন্তু সেও করে বেরিয়েছে। মানে ওভারঅল যদি আমি দেখি, সো মানে কোথা থেকে কোথায় যাব আমি জানি না। প্রত্যেকটা প্লেয়ারের যদি আমি আসি, অক্ষর প্যাটেলকে ভুলে গেলে চলবে। অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন অফ দিস টিম। অক্ষর প্যাটেলকে হঠাৎ একটা ম্যাচে কেন বসানো হয়েছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমি জানি না। অক্ষর প্যাটেলের কন্ট্রিবিউশনটা দেখুন, আজকের ক্রিটিক্যাল 3টে উইকেট অক্ষর প্যাটেল নিয়েছে এবং সেমিফাইনালে অক্ষর প্যাটেলের যে দুটো ক্যাচ ছিল সেই দুটোকে ভুলে গেলে কি করে চলবে। সেই দুটো ক্যাচের দৌলতে ইন্ডিয়া সেমিফাইনাল জিতেছিল এবং অক্ষর প্যাটেলের মানে আনবিলিভেবল। অক্ষর প্যাটেল গতবারের 2024-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল সেখানে ব্যাটিং এ পারফরমেন্স করেছিল, এবারে সেমিফাইনালে ফিল্ডিং এ পারফরমেন্স করলো, বোলিং করলো এবং ফাইনালে এসে ব্যাটিং এলো না বলে বোলিং করে উড়িয়ে দিল। সো অক্ষর প্যাটেল ইজ অলসো সামওয়ান যার কন্ট্রিবিউশন কিন্তু দুরন্ত। আমি বাদ দিতে পারবো না, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলেছে, বাকি 4-5টা প্লেয়ার রিজার্ভে ছিল, বাট প্রত্যেকের কন্ট্রিবিউশন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনি কাকে ছেড়ে কাকে বলবেন? ঈশান কিষান তো ওপেনার হিসেবে শুরু করলো, নাম্বার 3-তে ডিমোট হয়ে চলে গেল, বাট যেখানে যখন সুযোগ পেয়েছে পারফরমেন্স করেছে। আজকে একটা দুরন্ত ক্যাচও ধরেছে, যদিও তার প্রাইমারি রোল উইকেট কিপিং, সে একটা দুরন্ত ক্যাচও ধরেছে। সো কারোকে বাদ দেওয়া যাবে না। ওভারঅল এই টিমটা যথেষ্ট মানে পিন পয়েন্টে এফেক্টিভ হয়েছে এবং সবচেয়ে বড় কথা ঈশান কিষানের ইনক্লুশন, শুভমান গিলের এক্সক্লুশন, আর বরুণ চক্রবর্তীকে নিয়ে আসে, এই যে কিছু কিছু ডিসিশন, এগুলো কিন্তু একদম পারফেক্ট সিঙ্ক করে গেছে এই টিমের সাথে। সো মেনি মেনি কংগ্রাচুলেশনস টু ক্যাপ্টেন সূর্য কুমার যাদব অ্যান্ড দ্য হোল ইন্ডিয়ান ক্রিকেট টিম। মানে নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে 2027 50 ওভার ওয়ার্ল্ড কাপ। ততদিন যতক্ষণ না ওয়ার্ল্ড কাপ আসছে আমরা এই ওয়ার্ল্ড কাপটাকেই সেলিব্রেট করব এবং মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান, অল অফ ইন্ডিয়ান্স, বিকজ এটা আমাদেরও জয়। ভারত জেতা মানে আমাদেরও জেতা। আজকে রাত জেগে আমি যখন ভিডিওটা করছি এর মানে কিন্তু এটাই যে আমরাও জিতেছি আজকে। শুধুমাত্র ভারতীয় দলের 11টা প্লেয়ার বা 15টা প্লেয়ার বা ম্যানেজমেন্টরা জেতেনি, গোটা ভারতবর্ষ জিতেছে। বিশ্বের সামনে গোটা ভারতবর্ষের মাথা উঁচু হয়েছে। তো এটা ভেবেই কিন্তু আজকের ভিডিওটা আমরা শেষ করছি। আমি যদি কিছু মিস করে গিয়ে থাকি ডেফিনেটলি সেগুলো আপনারা কমেন্টে জানান। আমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানান। আমার অ্যানালাইসিস হয়তো পিকচার পারফেক্ট হয় না, আমি তো প্রফেশনাল নই এই কাজে। কমেন্ট করুন, কমেন্ট সেকশন খোলা আছে। যদি খারাপ লাগে গালাগালিও দিন, নো ইস্যু। বাট ভিডিওটা যদি ভালো লাগে, মন থেকে ভালো লাগে, লাইক করে দিন, শেয়ার করে দিন, বিকজ উই আর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।